তাহলে আজকে আমাদের 3 নম্বর সেট শুরু হচ্ছে। 31 নম্বর ম্যাথ বলছে যে 72-এর পাওয়ারে রয়েছে 59। কেউ পেরেছে ওই ম্যাথটা? হ্যাঁ স্যার, 3 হয়েছে। 3 হয়েছে আনসার। ওকে, তাহলে দেখি আমরা ট্রাই করে, যদি 3 হয় তাহলে তোমারটা সঠিক হয়েছে। বলেছে 72-এর পাওয়ারে 59। আচ্ছা, কারোর পাওয়ারে যদি 59 থাকে আমরা কি করব বলো? পাওয়ারটাকে 4 দিয়ে ভাগ করব। পাওয়ারটাকে 4 দিয়ে ভাগ করব, তাহলে 4 একে 4, 5 থেকে 4 বিয়োগ করলে 1, 19, 4 4-এ 16, তাহলে 3 অবশিষ্ট। আচ্ছা, তার মানে পাওয়ার লাস্টে 3 অবশিষ্ট, মানে 72-এর পাওয়ারে আমাকে ধরে নিতে হবে 3। আচ্ছা, এরকম কেন করলেন স্যার? আমি একটু বুঝিয়ে রাখি, কারণ আগেও বলেছি, আবার একটু বলে রাখি। কারোর পাওয়ারে যা থাকুক সেটাকে যদি 4 দিয়ে ভাগ করি, তাহলে একক স্থানীয় অঙ্কটা আবার 5 নম্বরের বেলায় রিপিটেশন আসে। কেন এটা হয় আমি একটুখানি বলে বোঝাই। ধরো আমি 2-এর পাওয়ারে বললাম 2, এটার কথার অর্থ কি? 2 গুণ 2, মানে দুখানা 2 গুণ। আচ্ছা, আমি যদি 2-এর পাওয়ারে 3 বলতাম, তাহলে দুখানা 3 গুণ, দুখানা 3 গুণ না, সরি, তিনখানা 2 গুণ। আর 2-এর পাওয়ারে যদি আমি 4 বলতাম, তাহলে কি হতো বলো? 4খানা 2 এরকমভাবে গুণ। এবার দেখো, 4খানা 2 যদি আমি গুণ করি, দেখো 2 দুগুণি 4, 4 দুগুণি 8, 8 দুগুণি 16, এই পর্যন্ত দেখো একক স্থানীয় অঙ্কর কোনো চেঞ্জ নেই। দেখো 2 দুগুণি 4, 4 দুগুণি 8, 8 দুগুণি 16, দেখো সব কটাই দেখো 4, 8, 16, 6, মানে এককের ঘরের অঙ্কগুলো সব পরিবর্তন হচ্ছে। কিন্তু যখনই আমি 2-এর পাওয়ারে 5 লিখব, তখন 5টা 2 যখনই এইভাবে গুণ করব আমরা, তখন কি হবে বলো? 2 দুগুণি 4, 4 দুগুণি 8, 8 দুগুণি 16, 16 দুগুণি কত বলো? 32। দেখো এককের ঘরে আবার সেই ফিরে এই যে 2টাই চলে এসছে। এককের ঘরে ফিরে আবার সেই 2 চলে এসছে। তার মানে এটা সব ক্ষেত্রেই হবে। যখনই কোনো সংখ্যার পাওয়ারে কিছু থাকবে, সেটা যদি 4 বার থাকে তাহলে চেঞ্জ হবে। পাওয়ারে ধরো 3-এর পাওয়ারে 4 আছে, তার মানে সেটা চেঞ্জ হবে। কিন্তু যখনই 3-এর পাওয়ারে 5 হবে, তখন আবার ঘুরে এককের ঘরে 3 হয়ে যাবে। এটাই নিয়ম। এককের ঘরে ঘুরে আবার সেই 3 হয়ে যাবে। যদি আর একটা একটু ডিটেলসে বোঝানোর চেষ্টা করি, যেহেতু প্রথম ম্যাথ, তাহলে 3টে যদি 4 আমি 4টে যদি 3 আমি গুণ করি, দেখো 3 3-এ 9, 3 9 27, 3 27-এ কত হয়? 3 27-এ হচ্ছে, করে দেখি, 3 27-এ হচ্ছে 3 7 21-এর 1 হাতে 2, 3 দুগুণে 6 আর 1-এ 6 আর 2 8, 81। তার মানে দেখো 3 3 3-এ 3 একে 3, 3 3-এ 9, 3 9 27, আর 3 27 হচ্ছে 81। দেখো এখনো পর্যন্ত এককের ঘরের নাম, ওই সাইডগুলো দেখো, সংখ্যাগুলো 3 9 7 1 সব পরিবর্তন। কিন্তু যখনই তুমি আরেকটা 3 গুণ করবে, আরেকটা 3 গুণ করবে, 81-কে 3 দিয়ে গুণ করা মানে দেখো 3 একে 3, 3 8-এ 24, দেখো এককের ঘরে আবার সেই 3 ঘুরে চলে এলো। এই যে এই 3টা, যে 3টে আমি প্রথমে নিয়েছিলাম, মানে যার পাওয়ারে আমি যেটাকে পাওয়ারে নিয়েছিলাম, তাহলে 3 আবার ঘুরে এককে চলে এলো। অতএব তাহলে আমরা কোনো একটা সংখ্যার যেটা পাওয়ার থাকবে তাকে যদি আমি 4 দিয়ে ভাগ করি, তাহলে সঙ্গে সঙ্গে পাওয়ারে কত হবে দেখো? 5কে যদি আমি 4 দিয়ে ভাগ করি, তাহলে কত হচ্ছে? 1 অবশিষ্ট থাকছে। তাহলে 3-এর পাওয়ারে তখন 1 বলতে পারবো, কারণ 3-এর পাওয়ারে 1 মানেই 3, কারণ ঘুরে ফিরে সেই 3ই আসবে। তেমনিভাবে 72-এর পাওয়ারে 59 আছে, সেটাকে 4 দিয়ে ভাগ করেছি, তাহলে কত রয়েছে? 3। তার মানে 72-এর পাওয়ারে এখন হয়ে গেছে কত? 3। এইবার কি করবো? 3টে 72 আমি গুণ করব না, 3টে 72 আমি বোকার মতো গুণ করব না। 3খানা 72 গুণ করা মানে, 3খানা 72 গুণ করা মানে অনেক সময় নষ্ট করা। আমি কি করব? দেখো 72-কে 72 দিয়ে গুণ করলে 2 দুগুণি 4 হবেই, আর 4 দুগুণি 8 হবে, অর্থাৎ শেষে একক স্থানের অঙ্কটাতে 8 থাকবেই। যদি না বুঝতে পারো আমি আবার একটু বোঝানোর চেষ্টা করি। 72-কে যদি দুবার গুণ করি, দেখো 2 দুগুণি 4, মানে একক স্থানের অঙ্কটাতে 4 তোমার নামবেই। আবার যদি এই যেটাই যেটাই থাকুক, এটাকে যদি আবার 72 দিয়ে গুণ করো, 2 4 দুগুণি 8, অর্থাৎ এককের ঘরে 8 তোমার থাকছেই। তার মানে 3টে 72 গুণ করলে সামনে যা ইচ্ছা থাকতে পারে, কিন্তু শেষে তোমার 8 একটা থাকবেই। এবার বলো, কোনো সংখ্যাকে যদি আমি ওই 5 দিয়ে গুণ করি, মানে যেটা বেরোবে সেটাকে যদি আমি 5 দিয়ে গুণ করি, যতই তুমি ভাগ করো না কেন, ওই লাস্টে 5 একে 5, এই 8 থেকে 5 বিয়োগ করলে লাস্টে ভাগশেষ 3 তোমার থাকবে। কারণ 8কে তো তুমি 5 দিয়ে ভাগ করতে পারবে না, তাহলে সর্বশেষ 8 থাকবে, তাকে 5 দিয়ে ভাগ করতে গেলে শেষে 3 অবশিষ্ট ভাগশেষ থাকবেই। তাহলে বলে যে 5 দ্বারা ভাগ করলে কত অবশিষ্ট থাকবে? না, 3 অবশিষ্ট থাকবে। এটা আমি এত সময় নিলাম শুধুমাত্র বোঝানোর সুবিধা, বোঝানোর জন্য, আর কিচ্ছু না। নাহলে ম্যাথটা এখানেই হয়ে যেত। দেখো 72-কে, মানে 59 আছে 4 দিয়ে ভাগ করা, মানে 4 14 56, মানে 72-এর পাওয়ারে 3 আছে।
আর 3 থাকা মানে 3টে 2 যদি গুণ করি 3 দুগুণে 8, 5 দিয়ে 8কে ভাগ করলে 3 ভাগ শেষ, মুখে মুখেই অঙ্কটা এখানে হয়ে যেত। কিন্তু আমি প্রথম যেহেতু একটু একটু করে বুঝিয়ে দিলাম, যেহেতু আমরা প্র্যাকটিস সেট করছি, এত বোঝানো আমার উচিত হয়নি, যাই হোক পরের বার থেকে আর বোঝাবো না বেশি। 32 নম্বর ম্যাথ বলেছে 2^21 বেশ প্লাস 2^23 প্লাস 2^22 প্লাস 2^24 বলেছে এই সংখ্যাটি কত দ্বারা বিভাজ্য হবে। বেশ, তাহলে দেখো 5 দ্বারা। আচ্ছা পেরেছো, তার মানে ভেরি গুড। তাহলে এটাকে আমি যদি এখান থেকে সবার থেকে দেখো 21 কমন আছে পাওয়ারে, তাহলে আমি যদি 2^21 কমন নিয়ে নিই, তাহলে 21 থেকে 21 কমন নিলে 1 পড়ে থাকবে। 23 থেকে 21 যদি কমন নিয়ে নিই তাহলে 2^2 পড়ে থাকবে। 22 থেকে যদি 21 কমন নিই তাহলে 2^1 পড়ে থাকবে। প্লাস 24 থেকে যদি 21 কমন নিই তাহলে 2^3 পড়ে থাকছে। ওকে, তাহলে 2^21 এখানে রয়েছে, আর এখানটা গুণ রয়েছে, আর এখানটা যোগ করলে কত হয় বলো? 1, 2 দুগুণে 4, 2 একে 2, আর 3 দুগুণে 3টে 2 গুণ করলে 8। তাহলে এটা যদি যোগ করি 8 আর 2 10 আর 4 14 একে 15, 2^21 ইন্টু 15। এবার বল কোনো একটা সংখ্যা তাকে যদি আমি 15 দিয়ে গুণ করি, তার মানে তার সর্বশেষে 5 একটা না একটা কিছু দিয়ে থাকবেই, অথবা 0 একটা না একটা কিছু দিয়ে থাকবেই। কেন কেন বলো? কারণ 15 ঘরের নামটা তুমি যদি পড়ো, দেখো 15 একে 15, 15 দুগুণে 30, 3 15 45, 4 15 60, 5 15 75। দেখো তাহলে কি থাকছে? একটা 5 একটা 0, একটা 5 একটা 0, একটা 5 একটা 0, এইভাবেই থাকছে। তাহলে বলো কোনো সংখ্যাকে যদি আমি 15 দিয়ে গুণ করি, তার মানে শেষে হয় একটা 0 থাকবে, না হয় একটা 5 থাকবে। আর বলো শেষে 0 আর 5 এর মধ্যে দিয়ে কোনটা দিয়ে তুমি ভাগ করতে পারো? একমাত্র 5 দিয়ে ভাগ করতে পারো। শেষে 0 আর যদি শেষে 5 থাকে, একমাত্র তুমি 5 দিয়েই ভাগ করতে পারো। একদম ইজি ছিল। চলো পরবর্তী ম্যাথে আসছি। পরবর্তী ম্যাথ কি বলছে দেখো, এটা একটু সরিয়ে দিই স্ক্রিনটা। পরবর্তী ম্যাথ বলছে যে a/b, আর একটু বড় করে বলেছে a/b সমান সমান 2:9। এগুলো তো আমাদের অনুপাতের অঙ্ক, একদম বোকা বোকা অঙ্ক দিয়েছে। 33 নম্বর ম্যাথ, অপশন ডি। অপশন ডি হয়েছে, তাই তো দেখছি। তাহলে a/b, বিটা আবার ছোট হাতে লিখেছে ওরা, ঠিক আছে। আর b/c একবার এখানে লিখে দিচ্ছি, এইভাবে লিখে দিলাম। তারপর a/b লিখবো 2:9, যে ঘরটা ফাঁকা আছে সেই ঘরটাতে পরের সংখ্যাটা লিখতে হয়। আর b/c 1:3, b এর নিচে 1, c এর নিচে 3, আর যে ঘরটা ফাঁকা আছে তার মানে 1-এর আগের সংখ্যাটা লিখতে হয় 1। হয়ে গেল। তাহলে 2 একে 2 গুণ করে দেবো, 9 একে 9 গুণ করে দেবো, 3 9 27, বাস 2 9 আর 27 আনসার অপশন ডিতে আছে, কোনো অসুবিধা নেই। চলো 4 নম্বর 34 নম্বর ম্যাথ কি বলছে? 34 নম্বর ম্যাথ কেউ পেরেছো? হ্যাঁ স্যার, বল। অপশন টেস্ট। অপশন টেস্ট, 100%। অপশন টেস্ট, ভেরি গুড। বলেছে কত বলছো? 50%। ওকে, দেখছি 100%। ওকে, দেখছি কোনটা সঠিক। বলেছে কোনো এক ব্যক্তি 44টি দ্রব্য বিক্রয় করে দেখেন যে তার যে পরিমাণ লাভ হয়েছে। আচ্ছা 44টি দ্রব্য সে বিক্রি করেছে, বিক্রি করে দেখেছে যে যে পরিমাণ লাভ হয়েছে তা 22টি দ্রব্যের ক্রয় মূল্যের সমান। মানে আমি যদি বলি যে 22টি দ্রব্যের ক্রয় মূল্য অর্থাৎ কস্ট প্রাইস যদি 22 টাকা হয়, তাহলে ওই লোকটা 44টা দ্রব্য বিক্রি করেছে, 44টা দ্রব্য বিক্রি করেছে করে উনি 22 টাকা লাভ করেছে। 44টা দ্রব্য বিক্রি করে উনি 22 টাকা লাভ করেছে, তাই তো বলেছে। দেখো এখানে বলেছে যে 44টা দ্রব্য বিক্রি করে দেখেন যে তার যে পরিমাণ লাভ হয়েছে তা 22টা দ্রব্যের ক্রয় মূল্যের সমান। তাহলে 22টা দ্রব্যের ক্রয় মূল্য 22 টাকা, আর উনি 44টা দ্রব্য বিক্রয় করে দেখেন যে ওই পরিমাণ লাভ হয়েছে, মানে 22 টাকায় লাভ হয়েছে। তাহলে আমি তো একদম এখান থেকে সিম্পল বলতে পারছি যে 44টা দ্রব্য বিক্রি করে ওনার 22 টাকা লাভ হয়েছে। তাহলে 100তে কত পার্সেন্টেজ, মানে 100তে কত? 22 দিয়ে 44কে কাটো 2, 2 দিয়ে 100কে ভাগ করো 50, তার মানে ওনার লাভ হয়েছে 50%। যে এ বলেছিল, হ্যাঁ বলছি যে এ বলেছো সে ভুল বলেছো, আনসার হবে অপশন সি 50%। আর একবার বলতে হবে, বলেছে প্রশ্নতে দেখো, প্রশ্নতে দেখো কোন একটি ব্যক্তি 44টি দ্রব্য বিক্রয় করেন, দেখেন যে তার যে পরিমাণ লাভ হয়েছে, মানে 44টা দ্রব্য বিক্রি করে তার যে পরিমাণ লাভ হয়েছে সেটা নাকি 22টা দ্রব্যের ক্রয় মূল্যের সমান। তাহলে 22টা দ্রব্য যদি সে 22 টাকাতে ধরলাম কিনেছে, 22টা দ্রব্য সে 22 টাকাতে কিনেছে, তাহলে উনি 44টা দ্রব্য বিক্রি করে 22 টাকায় লাভ করেছে, সেটাই তো বলেছে যে 22টা দ্রব্যের ক্রয় মূল্যের সমান তিনি লাভ করেছে। তার মানে উনি 44টা দ্রব্য বিক্রি করে 22 টাকার সমান লাভ করেছে, মানে 22 টাকা লাভ করেছে।
বুঝেছো? হ্যাঁ, তাহলে 44টা দ্রব্যতে উনি 22 টাকা লাভ করেছে, 100তে কত? আর 44টা দ্রব্য তো তুমি জানতো, এখানে তো লেখাই আছে 44টা দ্রব্য বিক্রয় করেছে। তাহলে 100% উত্তর হওয়া উচিত না, 50% উত্তর হবে। এখন 20 নম্বর ম্যাথ কি বলছে, যে 450 টাকার দুটি অংশ যথাক্রমে 5% ও 10% সুদের হারে রাখলাম। 450 না, সরি, 4050। 4050 টাকার দুটি অংশ যথাক্রমে, মানে 4050 টাকাকে দুটো ভাগ করেছি, ভাগ করে একটা রেখেছি 5%-এ আর একটা রেখেছি 10%-এ। এবার কি বলছে, যে দুটি অংশ থেকে 1 বছর পর মোট 800 টাকা পেলাম। দুটি অংশ থেকে 1 বছর পর 800 টাকা পেলাম। দুটি অংশ থেকে 1 বছর পর মোট 800 টাকা পেলাম। তাহলে কত পরিমাণ টাকা 5% হারে রাখা হয়েছিল? আচ্ছা, আমি যদি মনে করি, অপশানগুলো একটা নিই, আমি যদি মনে করি 1000 টাকা 5% হারে রাখা হয়েছিল, তাহলে 1000 টাকার 5% হয় 50 টাকা, তাই তো? হ্যাঁ, আচ্ছা, তাহলে 1000 টাকা যদি 5% রাখা হয় তাহলে 50 টাকা। আচ্ছা, আমি যদি মনে করি 2500 টাকা 5%-এ রাখা হয়েছিল, তাহলে কত হবে? 2500 টাকার 5% কত হবে বলো দেখি? 125 টাকা। 125 টাকা, তাই তো? হ্যাঁ, ওকে। আচ্ছা, যদি 4050 টাকা হয়, আচ্ছা এই ফিগারটাকে আমি 4050 না ধরে ম্যাথের সুবিধার্থে 4000 টাকা ধরলাম। তার মধ্যে 1000 টাকা যদি 5%-এ রাখি, আর 1 বছরে যদি 50 টাকা সুদ দেয়, তাহলে বাকি রইল 3000 টাকা। 4000-এর মধ্যে বাকি রইল 3000 টাকা। সেটা যদি 10% হারে খাটাই, তাহলে আমি 10% মানে 300 টাকা পাবো। তাহলে 50 টাকা আর 300 টাকা যোগ করলে 350 টাকা হয়, কিন্তু প্রশ্নে বলেছে 800 টাকা, তাহলে স্যাটিসফাই হচ্ছে না। পরবর্তীতে বড় অপশানটা নিয়েছি, 2500 টাকা যদি আমি 5%-এ রাখি, তাহলে পাবো 125 টাকা। আর বাকি রইল 4000-এর মধ্যে 1500 টাকা। 1500 টাকা যদি আমি 10%-এ রাখি, তাহলে আমি কত পাবো বলো? 150 টাকা। তাহলে 150 আর আড়াই, 125, তাও 250 টাকা, 800 টাকা হচ্ছে না। তাহলে তাহলে তো আমার মনে হচ্ছে কোথাও কোনোটিই নয় উত্তর হবে। তাহলে কোনোটিই নয় উত্তর হবে। আচ্ছা, ম্যাথটা কি কোথাও কোথাও গন্ডগোল আছে নাকি? ম্যাথটা মনে হচ্ছে একটু গন্ডগোল থাকতে পারে, দাঁড়াও দেখে নিই। কারণ অপশান দিয়ে তো স্যাটিসফাই হচ্ছে না, অপশান এও হলো না, অপশান সি 2500 নিলাম তাও হলো না, তাহলে তো অপশান বি 1600 নিলে আরোই হবে না। 2500টা অনেক বড়, 5% মানে 125, তাও হলো না। তাহলে 1600 যদি নিতাম আমি, 1600-র 5% হতো কত বলো? 1600-র 5% হচ্ছে 80 টাকা। 80 টাকা। আর বাকি রইল 2400 টাকা। 2400 টাকার 10% কত বলো? 240 টাকা। তাহলেও এখানে হচ্ছে 320 টাকা, তাও 800 টাকা হচ্ছে না। তাহলে অপশান এ বি সি কিছুই হলো না। তাহলে ডেফিনেটলি অপশান ডি সঠিক উত্তর হবে। কিন্তু আমার কোথাও মনে হচ্ছে অঙ্কটাতেই গন্ডগোল আছে। আচ্ছা, আমি যদি অঙ্কটাতে 4050 টাকা ধরি, আচ্ছা 4000 টাকা ধরি, তার যদি টোটাল আমি 4000 টাকারও 15% নিই, 5% আর 10% যদি আমি মনে করি যে টোটাল 4000 টাকার 15% পাওয়া হয়েছে, তাহলেও কি আমার 800 টাকা হচ্ছে? আগে দেখি তো। না, তাও হচ্ছে না, তার মানে অঙ্কটাই ভুল আছে। অঙ্কটাই আমার মনে হয় কোথাও ভুল আছে, ঠিক আছে? অঙ্কটা কোথাও ডিস্টার্ব আছে। নো প্রবলেম। এরকম দু একটা ডিস্টার্ব ম্যাথ তোমাদের দেবে বিভ্রান্ত করার জন্য, সেটা কিন্তু তোমরা নিয়ে বসে থাকবে না। যে যত তোমরা যদি সিস্টেমে করো আর সেটা যদি মনে হয় যে না তোমার মিলছে না উত্তরের সাথে, তাহলে ইমিডিয়েট স্কিপ করে ছেড়ে দিয়ে চলে আসবে, কিচ্ছু করার দরকার নেই। চলো 36 নম্বর ম্যাথে আসছি। কারোর কি মিলেছিল এই ম্যাথটা? তাহলে তো আমি ভাববো যে না আমি হয়তো স্যার। পারিনি। না স্যার। মেলেনি, তাহলে তাহলে তো ঠিকই আছে, আমি পেরেছি, তার মানে আমি ভাবলাম হয়তো আমি পারছিলাম না, তোমরা পেরেছো। যদি এই ম্যাথগুলো আমি খুব ভালো করে দেখিনি, সেটগুলো তোমাদের দিয়ে এক ঝলক ট্রেনে যেতে যেতে দেখেছিলাম, তো আমি আর ওই বিশেষভাবে চর্চা করিনি ম্যাথগুলো নিয়ে। যতটা পারছি করছি। যদি কোনো ম্যাথ আরও বেশি ডিটেলসে বলার প্রয়োজন হয় বা আরও ছোট করার প্রয়োজন হয়, আমি সেটা হয়তো পরে কোনো দিন বলে দিতে পারবো। তবে আজকে দেখি কতটা কি টানা যায়। দুটি সংখ্যার যোগফল 12 এবং তাদের বর্গের সমষ্টি 74 হলে সংখ্যা দুটির বিয়োগফল কত? আচ্ছা, দুটি সংখ্যার যোগফল হচ্ছে 12, এক্স প্লাস ওয়াই এই দুটো বলছে 12, আর তাদের বর্গের সমষ্টি, তার মানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটা বলছে হচ্ছে 74। বলো, কারোর উত্তর হয়েছে? 0 এসেছে। 0? স্যার কোনোটি হ্যাঁ। ও, মানে কোনোটিই নয়, 0 তো উত্তর আসার কথা না, উত্তর হয় কিছু একটা আসবে। আচ্ছা দেখছি, দুটি সংখ্যার 2 এসেছে আমার। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার যদি এটা হয়, তাহলে আমরা ভ্যালু যদি পুট করি তাও কি উত্তর আসবে? আচ্ছা দেখছি, ট্রাই করছি, ঠিক আছে? ভ্যালু পুট করলেও কি উত্তর আসবে? উম, তাও তো মনে হচ্ছে উত্তর স্যাটিসফাই হচ্ছে না।
উত্তর কি স্যাটিসফাই হচ্ছে এটাই দেখছি। তাহলে এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস টু এ বি ইজ ইকালস টু 74। তাহলে এ প্লাস বি মানে হচ্ছে 12 স্কোয়ার মাইনাস 2xy সমান সমান 74। বেশ, তাহলে 12 স্কোয়ারটা যদি এ পাশে চলে যায় মাইনাস 2xy সমান সমান 74 মাইনাস 144। আচ্ছা, মাইনাস 2xy সমান সমান 144 থেকে 74 বিয়োগ করলে মাইনাস 70। মাইনাস মাইনাস উভয় দিক থেকে কাটা, 2 দিয়ে 70কে কাটা, তাহলে এক্স আর ওয়াই, এক্স গুণ ওয়াই, এটার ভ্যালু পেলাম 35। তাহলে 35 হচ্ছে সেই দুটো সংখ্যা যেটা যোগ করলে 12 হবে। আচ্ছা, 35কে আমরা কি 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 গুণভাবে লিখতে পারি বলো? 7 গুণ 5। বলো, এক্স গুণ ওয়াই যেটা আছে সেটাই বলছে 35, তার মানে এক্স গুণ ওয়াই মানে আমি সেটাকে বলতে পারি 7 গুণ 5। 7 গুণ 5 করলেই 35। আর দেখো 7 আর 5 যোগ করলেও 12। 7 আর 5 যোগ করলেও 12, যেটা আমার প্রশ্নে বলেছিল যে দুটি সংখ্যার যোগফল 12, আর আমার এখানে 7 আর 5 যোগ করলেও 12। তাহলে এই পর্যন্ত তো স্যাটিসফাইড। জানতে চেয়েছে কি সংখ্যা দুটির বিয়োগফল কত, তাহলে সংখ্যা দুটির বিয়োগফল তো 3 হবে। 7 আর 3 এর বিয়োগফল 3 হবে। অপশন কোনোটাতেই 3 নেই, তাহলে অপশন ডি উইল বি দ্য রাইট আনসার। তবে হ্যাঁ, তবে কেন হবে? ও 4 সরি, 7 থেকে 5 বিয়োগ করলে 2, আমি এক্সট্রিমলি সরি। 2, হ্যাঁ 2 তো অপশানে নেই। বলেছে মান নির্ণয় করো, মান নির্ণয় করতে বলেছে, তার মানে আমার আবার সেই করণীয় করতে হবে। দেখো 5 এটার কারো হয়েছে উত্তর √6 + 1 প্লাস 3√2 বাই √5 মাইনাস √2। আচ্ছা, নিচে তো আমরা রুট রাখবো না, তাহলে উভয় দিকে সেম সেম ডিজিট দিয়ে গুণ করে দিই, তাহলে কি আমরা একটা ফর্মুলা ফেলে দিতে পারবো। দেখো 5/√6 + 1, এটাকে ধরে নিচ্ছি a প্লাস বি, তাহলে আর একটা a মাইনাস বি দিয়ে উভয় দিকে গুণ করে দিচ্ছি। √6 - 1, ওপরেও √6 - 1, অর্থাৎ ওপর নিচে আমরা সেম জিনিস দিয়ে গুণ করতে পারি। প্লাস, বলো তো এখানে কি দিয়ে গুণ করবো? √5 মাইনাস, ভেরি গুড, √5 প্লাস √2, আর এখানেও সেম √5 প্লাস √2। চলো তাহলে ওপরটায় যেমন আছে তেমন রেখে দিচ্ছি, 5 × √6 - 1, আর নিচেরটা বলো a প্লাস বি আর a মাইনাস বি কার সূত্র? a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ভেরি গুড, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ওকে, প্লাস নিচেরটাও সেম a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর ওপরটা 3√2 আর √5 প্লাস √3 অ্যাজ ইট ইজ রেখে দিলাম। ওকে, তাহলে 5, উপরেরটা হচ্ছে √6 - 1 বাই 6 - 1, রুট থেকে 6 বেরিয়ে যাবে দুটো রুট গুণ করলে, আর উপরে এখানে রয়েছে 3√2 √5 প্লাস √3, আর এখান থেকে 5 - 2 বেরোবে। ব্যাস, চলো কোথায় গিয়ে ঠেকে দেখি। 5 √6 - 1, আর এখানে রয়েছে নিচে 5, তাহলে এই 5 আর এই 5 কেটে দিলাম। ওকে, 3√2 √5 প্লাস √3 বাই 3, তাহলে এই 3 আর এই 3 কাটা গেল। তাহলে এই পাশে রইল কি কি? এখানে রইল হচ্ছে √6 - 1 প্লাস এ পাশে রইল √2, আর √5 যদি গুণ করি √10, প্লাস √2 আর √3 যদি গুণ করি √6। এই তো, তাই কি? এই পর্যন্ত সব ঠিকঠাক বলো? আচ্ছা, এখানে তো √3 ছিল না, এখানে তো √2 ছিল, দেখেছো? এখানে √2 ছিল, দেখো মার্কিং করে দিচ্ছি। এখানে √2 ছিল, এখানেও √2 ছিল, এখানে 2 বেরিয়ে, এখানে √2 √2। হ্যাঁ, তাহলে এই পর্যন্ত তো সব ঠিকঠাকই আছে নাকি? কোথাও গন্ডগোল হয়নি তো? দেখে না, একবার চেক করে নাও, আমিও তোমাদের সাথে চেক করছি। স্যার ওই √5 প্লাস √3 লিখে ফেলেছে। হ্যাঁ, তাই বলছি আমি, কোথাও একটা মনে হচ্ছে গন্ডগোল করেছি না, হয়তো এখানে কেটে যাওয়া বা স্যাটিসফাই হয়ে যাওয়ার কথা। চলো চলো, বুঝতে পেরে গেছি কোন জায়গাটা ভুল করেছি। দেখো এইখানটায় √2 ছিল, এইখানটায় √3 লিখে ফেলেছি, তাহলে এটা √2 হবে, এটাও √2 হবে, এটাও √2 হবে। এইবার দেখো ঠিকঠাক আছে, √2 দিয়ে √5কে গুণ করলে √10, আর √2 দিয়ে √2কে গুণ করলে শুধু √2। এই জায়গাটাতেই গন্ডগোল হয়েছিল, তাই বলি কিছু একটা মিস্টেক করছি অন্য একটা জায়গাতে। চল, তাহলে এটা হবে √2 দিয়ে √5কে গুণ করলে √10,
আর √2 দিয়ে √2 কে গুণ করলে 2। ব্যাস, এবার কি হবে, √6 যেমন আছে অ্যাজ ইট ইজ যেমন আছে ওটা রেখে দাও। তাহলে √6 -1 আর +2, তার মানে এখান থেকে যোগ বিয়োগ করলে কত হবে, +1 আছে, এটা পরে লিখছি। প্লাস √10 যেমন আছে লেখো, আর +1 লেখো। কেন? কারণ 2 থেকে 1 বিয়োগ করলে 1। তাহলে √6 √10 +1, এটা কোনো অপশানে যেহেতু নেই তাহলে উত্তর কোনোটিই নয়। কোনো অসুবিধা নেই, অপশানে নেই, কিছু করার নেই। চলো 38 নম্বর ম্যাথে আসছি। 38 নম্বর ম্যাথ বলছে সরল সুদের হারে এক ব্যক্তি কিছু পরিমাণ মূলধন 3 বছরের জন্য রাখলেন, যদি সুদের হার আরো 3% বেশি হতো। বলো, এই ম্যাথ আমরা তো করেছি আগে, একই ম্যাথ করেছি। অপশন 2 5,000। 5,000। ভেরি গুড। 3% বেশি হলে 3 বছরে তিনি সুদ আসলে আরো 450 টাকা বেশি পেতেন। তাহলে 3 বছরে যদি উনি 450 টাকা আরো বেশি পেতেন, তার মানে 1 বছরে উনি 150 টাকা বেশি পেতেন। 1 বছরে উনি 150 টাকা বেশি পেতেন কেন? কারণ ওনার পার্সেন্টেজটা 3% আরো বেড়েছে তাই। তাহলে 3% মানে যদি 150 টাকা উনি বেশি পান, তাহলে 1% মানে 50 টাকা, আর 100% মানে হচ্ছে 5,000 টাকা। একদম সহজ ম্যাথ ছিল, 2 সেকেন্ড থেকে 5 সেকেন্ডের মধ্যে করা যেত। বুঝতে কেউ যদি না পারো জিজ্ঞেস করবে। হ্যালো। হ্যাঁ বলো দাদা বলো। বলছি এটা আরেক রকম ভাবে তো এটা তো আরেক রকম ভাবে করা যেত না? এটা আরো 6 রকম ভাবে করা যাবে। বলো তুমি কি রকম ভাবে করেছো? পিটিআর দিয়ে করেছো কি? আমি করেছি হচ্ছে ওই যে 3 বছর। না না, পিটিআর দিয়ে তো করিনি। ভেরি গুড, ওই বলো। 3 বছরের জন্য বলেছে না, হুম, 3 বছরের জন্য 3% করে। ভেরি গুড, বলো। হ্যাঁ বলো, শুনতে ওই পাচ্ছি। যে 3 তিরিকে তাহলে 9 হচ্ছে। 3 ভেরি তিরিকে গুড। তাহলে 9 আমি হচ্ছে। আমি আশা করছিলাম এটাই তুমি করবে, নয় এবং মানে এটা করাই উচিত। 3% করে 3 9 বছরে মানে 9%। 450। ভেরি গুড। 9% মানে হচ্ছে 450। 9 মানে যদি 4.5, তাহলে 100 মানে তো 5,000 হচ্ছে। ভেরি গুড। যেভাবে ইচ্ছে করো। আমি তোমাদেরকে বিভিন্ন ওয়ে এই কারণে শিখিয়েছি, আজকের এই দিনটা দেখবো বলে, আর আরও একটা দিন দেখবো বলে, যেদিনকে সফল হবে। শুধুমাত্র তোমরা বলতে না, তোমরা অধৈর্য হয়ে যেতে, বিরক্ত হয়ে যেতে, যে স্যার একবার তো একটা প্রসেসে শিখে গেলাম, আর একটা প্রসেস না শিখলে অসুবিধা হচ্ছে। কি অসুবিধা আছে? এই যে আজকের যে দিনটা আমি দেখতে পাচ্ছি, এই কারণেই করিয়েছি। দেখো, একটু আগে আমি যে ম্যাথটা করালাম মমতাদি করেছে একরকমভাবে, কিন্তু উত্তর একই। আমি দেখো এইমাত্র একরকমভাবে করালাম, আর তুমি করেছো একরকমভাবে, উত্তর কিন্তু সেই 450, এই হ্যাঁ 5,500। আমারও 5,000 বেরোবে, তোমারও 5,000ই বেরোবে। কিন্তু আমার ভালো লাগছে এটাই, যে আমি এক পন্থা অবলম্বন করছি, তুমি আর এক পন্থা অবলম্বন করছো, এবং তোমাদেরগুলো আরও বেশি ইউনিক। চাইলে আমি এটাই এখন করে দিতে পারতাম, কেন করিনি? কারণ অনেক নতুন স্টুডেন্ট আছে যাদেরকে অন্তত এটা এখন বোঝাতে গেলে আমার অনেক কাঠখড় পোড়াতে হবে, যেটা তোমাদের একটা সময় বুঝিয়ে রেখেছি। খুব ভালো হয়েছে চন্দন, ভেরি গুড। খুব ভালো হয়েছে, খুব খুশি হয়েছে এই প্রসেসটা অ্যাপ্লাই করতে পেরেছো বলে। কি তখন আমি বারবার বলতাম না যে সরল সুদ একবারে যোগ করে দিলে বেটার হয়? দেখো, এটাই হচ্ছে সেটার কারণ। 39 নম্বর ম্যাথে আসছে। 39 নম্বর ম্যাথ কি বলছে দেখো। বলছে এ ও বি কোনো একটি কাজ একাকী যথাক্রমে 6 দিনে ও 5 দিনে শেষ করতে পারে। একটা এ একটা বি, একজন 6 দিনে একজন 5 দিনে কাজটা শেষ করতে পারে। আচ্ছা, যদি একজনের 6 দিন একজন 5 দিন লাগে, তার মানে এ 5টা করে কাজ করে, এ 6টা করে কাজ করে। বলো অপোজিট হবে কিনা? হ্যাঁ। ওকে, তোমরা চাইলে এখানে টোটাল কাজটা 30 ধরে নিতে পারো, বোকা বোকা কাজ। তাহলে 6 দিন যদি লাগে এক এক দিনে 5টা করে করেছে, আর এটা 5 দিন যদি লাগে এক এক দিনে 6টা করে করেছে, সেই উল্টোই হবে। তাহলে মোট কাজ করেছে ওরা 11টা। সেই 11টা কাজ করার জন্য ওরা কত টাকা পেয়েছে? না, কাজ করা শেষে 660 টাকা পেয়েছে। 660 টাকা পেয়েছে। আচ্ছা, তাহলে 11 মানে যদি 660 টাকা হয়, জানতে চেয়েছে এর অংশ কত হবে। এর অংশ মানে এ কটা কাজ করেছিল? এ 5টা কাজ করেছিল। তাহলে 5 মানে কত সেটা জানতে চেয়েছে। আচ্ছা, 11 মানে 660, 1 মানে কত হবে? 660/11। আর 5 মানে কত হবে? গুণ 5। ঐকিক নিয়মটা তোমরা করে নেবে, এখন ধীরে ধীরে তোমরা অনেকটাই হ্যাবিচুয়েটেড হয়ে গেছো, এখন আর বলছি। 11 দিয়ে 660কে কাটলে 6, 6 11 66 শূন্য। আর 5 দিয়ে যদি 660কে গুণ করি তাহলে হবে 300। অর্থাৎ তাদের এ কত টাকা পেয়েছে? না, এ 300 টাকা পেয়েছে। অপশনটা এই পাশে রয়েছে, এ পেয়েছে 300 টাকা, এখানে রয়েছে অপশন। বলো, কেউ করতে পেরেছিলে ম্যাথটা? হ্যাঁ স্যার। ভেরি গুড। চলো 40 নম্বর ম্যাথ। আচ্ছা, এখন যে 15টা করে ম্যাথের সেট দিচ্ছি, অন্তত পক্ষে 10টা করে ম্যাথ কি হচ্ছে অনেকের 15টার মধ্যে? হ্যাঁ স্যার।
আর দুটো করে পারিনি, হ্যাঁ বলো। দুটো পারিনি এই সেটে। দুটো পারোনি মানে 13টা হয়েছে, তাই তো? ভেরি গুড। কম বেশি 15টার মধ্যে যদি 13টাও করে আসতে পারো তাও সাকসেস রেট অনেকটাই ভালো। চলো, বলেছে 8 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট একটি লোহার গোলককে গলিয়ে 1 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট, দেখো গোলকের অঙ্ক করেছিলাম মনে হয় অল্প কিছু, তাই তাই এই অঙ্কটা যদি নাও পারতে আমার কোনো অসুবিধা ছিল না। আর যেহেতু অ্যারিথমেটিকের বাইরেও একটা দুটো কোয়েশ্চেন দেয় টুকটাক, এটা ধরেই নেয় ওরা অ্যারিথমেটিকের মধ্যে, তাও আমি করে দিচ্ছি। গোলকের আয়তনের ফর্মুলা হচ্ছে, 512 হ্যাঁ হতে পারে দেখছি। গোলকের আয়তন যেটা, সেটার ফর্মুলা কি বলো? 4/3 পাই আর কিউব। 4/3 পাই আর কিউব, ভেরি গুড। আচ্ছা, একটা গোলকের যদি আয়তনটা 4/3 পাই আর কিউব হয়, তাহলে আমি গোলকের একটা 8 সেমি ব্যাসার্ধের বিশিষ্ট একটা গোলক বলে দিয়েছি। আর মানে হচ্ছে ব্যাসার্ধ, তাহলে এই গোলকটার আয়তন কত? 4/3 × পাই ইন্টু আর এর জায়গায় আমি বসাবো 8-এর কিউব, এটা একটা বলে দিয়েছে। আর বলেছে ওই গোলকটাকে গলাবে, মানে এটাকে পুরো গলিয়ে দেবে, গলিয়ে 1 সেমি ব্যাসার্ধের, বলেছে গোলকটাকে গলিয়ে 1 সেমি ব্যাসার্ধের কতগুলো ছোট ছোট, তাহলে 1 সেমি ব্যাসার্ধের আয়তন কত আগে সেটা জেনে নিই। তাহলে আর একটা গোলকের আয়তন বার করছি। কোন গোলকের আয়তন? না যেটার 1 সেমি, যেটার ব্যাসার্ধ হচ্ছে, যেটার ব্যাসার্ধ আগেরটার ব্যাসার্ধ ছিল 8 সেমি, আর এটার ব্যাসার্ধ হচ্ছে 1 সেমি। চলো, সেমভাবে 4/3 × পাই ইন্টু আর কিউব, আর কিউবের জায়গায় কী বসাবো? 4/3 × পাই ইন্টু 1-এর কিউব। তাহলে এটা হচ্ছে সেই ছোট গোলকটা, আর এটা হচ্ছে সেই বড় গোলকটা। তাহলে বড় গোলকটাকে যদি ছোট গোলকটা দিয়ে আমি ভাগ করে দিই, তাহলে ততগুলোই আমি ছোট গোলক বানাতে পারবো। আচ্ছা দেখছি, তাহলে এই সাইডটাই করছি। আচ্ছা নিচেই করি, নাহলে বুঝতে আবার অসুবিধা হবে। 4/3 × পাই ইন্টু 8-এর কিউব হয় 512, এটাকে সলভ করলাম, ভাগ করছি কত দিয়ে? 4/3 × পাই ইন্টু 1-এর কিউব একই হয়, তাহলে 4/3 কাটা, পাই আর পাই কাটা, 1 দিয়ে 512কে যদি আমি ভাগ করি, তাহলে 512টি গোল গোল ছোট ছোট আমি কি বানাতে পারবো? না লোহার গোলক বানাতে পারবো, সেগুলোর 1 সেমি ব্যাসার্ধ বিশিষ্টই থাকবে। তাহলে মোট হবে 512। অপশান নেই? অপশনে 412। আচ্ছা, অপশানটা তাহলে ভুল আছে, এটা এটা 512 হবে, হ্যাঁ ভুল আছে। অপশান বি, অপশান সি হবে রাইট আনসার। বাংলাতে, বাংলা বইতে এইরকমই এরকম ভুল প্রচুর থাকে। আর কি হয় জানো তো, ইংলিশ ম্যাথগুলোকে বাংলাতে ট্রান্সলেট করে, আর বাংলাতে হয়ে যায় এক, মানে ম্যাথের ইংলিশের ভাষা তো একরকম, আর সেটাকে ট্রান্সলেট করলে হয়ে যায় আর এক রকম, যার জন্য এরকম ভুলভ্রান্তি প্রচুর হয়ে যায়। বাংলা ম্যাথ এই জন্যই ভালো ভালো সেন্টারে বলো বা ভালো ভালো স্যারেরা বলো করতে চায় না, কারণ বাংলা ম্যাথে অনেক ভুল থাকে। বাংলাতে কে লিখবে ম্যাথ করবে, তার জন্য ওরা সব বাংলাতে ট্রান্সলেট করে না ইংলিশ থেকে, যার জন্য এরকম ভুলভাল হয়। গুগল ট্রান্সলেটারে যদি সবই হতো, তাহলে তো আর মানুষ আর টিচার রাখতো না বা প্রফেসর রাখতো না। গুগল ট্রান্সলেটারে তুমি যদি রবীন্দ্রনাথ ঠাকুরের সেই গানটা লেখো না, যে আমি চিনি গো চিনি তোমারে, তাহলে তো তোমার ওই রবীন্দ্রনাথ ঠাকুরের গানের মতো ওই রকম ট্রান্সলেশন আসবে না। আসবে আই সুগার আই সুগার, আই মানে আমি, আর চিনি মানে সুগার, ও আই সুগারই লিখে দেবে। কারণ ও তো আর জানে না যে রবীন্দ্রনাথ ঠাকুরের এত সুন্দর একটা গান আছে আমি চিনি গো চিনি তোমারে, ও তো আই সুগার আর আই সুগার লিখে দেবে ট্রান্সলেট, গুগল ট্রান্সলেশন করে। অতএব এই কারণে এই ভুলগুলো হয়ে যায়, কিছু করার নেই, আমাদের অ্যাডজাস্ট করে করতে হবে। বলেছে এক ব্যক্তি বেতন প্রথমে 5% বৃদ্ধি পেয়ে পরে 5% কমে গেল। এই ম্যাথ যদি পরীক্ষায় এরকম সহজ সহজ যদি ডিজিট দেয়, আর কেউ যদি হাতে খাতা কলমে করে উত্তর করো, তাহলে তুমি ভাববে তখনও পরীক্ষার জন্য তুমি তৈরি নও, তখনও তৈরি নও। কারণ এই ম্যাথ কিন্তু একটা সময় পর বোকা বোকা হয়ে যাবে, এতবার করবো আমরা। 5% বলো, 5% বৃদ্ধি আর 5% হ্রাস, তার মানে কি অটোমেটিক কেটে যাবে। 5% বৃদ্ধি আর 5% হ্রাস মানে অটোমেটিক এটা কেটে যাবে, এখানে থাকবে প্লাস, আবার 5% বৃদ্ধি আর 5% হ্রাস বাই 100, তাহলে এই 5 আর এই 5 কেটে যাবে। তাহলে এখানে 5×5=25, প্লাসে মাইনাসে -25 বাই 100, মানে -0.25 হ্রাস, মাইনাস মানেই তো হ্রাস, তাহলে 0.25 হ্রাস অপশন বিতে আছে। আচ্ছা যদি এটা 10% বৃদ্ধি 10% হ্রাস হতো, তাহলে কত উত্তর হতো বলতে পারবে? 10% বৃদ্ধি বলো। 1%।
1%, ভেরি গুড। কারণ 10% বৃদ্ধি আর 10% হ্রাস যদি হতো, +10 -10 তো আগেই কেটে যেত। তাহলে এখানে পড়ে থাকতো কি +10 ইন্টু -10 বাই 100, প্লাসে মাইনাসে -100 আর নিচে 100, কাটাকাটি করলে 1% বৃদ্ধি নয়, 1% হ্রাস। হ্রাস। তাহলে দুটি ত্রিভুজের উচ্চতার অনুপাত হচ্ছে 3:4। দুটি ত্রিভুজের উচ্চতার অনুপাত হচ্ছে 3:4। ওকে, উচ্চতা মানে হচ্ছে হাইট। একটা ধরে নাও ছোট হাতের এইচ, একটা ধরে নাও বড় হাতের এইচ। 16:9 হ্যাঁ বলো। 16:9। 16:9। ওকে, দেখছি তাহলে আমরা। তাহলে দুটো ত্রিভুজ, একটা ছোট একটা বড় ধরে নাও, একটা হচ্ছে 3 ধরে নাও, একটা হচ্ছে 4 ধরে নাও উচ্চতা। আর ক্ষেত্রফল বলে দিয়েছে 4:3। আচ্ছা, ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা কি কেউ বলতে পারবে? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। ভেরি গুড, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। ভূমি মানে বেস বি লিখলাম, আর উচ্চতা মানে এইচ। এইচের জায়গায় আমি একটা ত্রিভুজ বসিয়ে দিলাম 3, তাহলে এটা হয়ে গেল একটা ত্রিভুজের ক্ষেত্রফল। আর একটা ত্রিভুজের ক্ষেত্রফল তাহলে আমি বার করি। আর একটা ত্রিভুজ হচ্ছে কি, এটা হচ্ছে তার উচ্চতা, তাহলে ওটা হচ্ছে হাফ ইন্টু ভূমি মানে বেস ইন্টু উচ্চতা, লিখে দিলাম 4। তাহলে এই একটা ক্ষেত্রফল আর এই একটা ক্ষেত্রফল। আচ্ছা, এই দুটো ক্ষেত্রফলকে আমি উপর নিচে লিখছি, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, এই একটা ত্রিভুজের ক্ষেত্রফল। নিচে লিখলাম হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, সেটা হচ্ছে এই একটা ত্রিভুজের ক্ষেত্রফল। দুটো ত্রিভুজের ক্ষেত্রফল ওপর নিচে লিখেছি কেন? কারণ বলেছে দুটো ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাত 4:3। তাহলে এদের অনুপাত বলেছে 4:3, মানে এটা সমান সমান 4/3। এই যে 4:3 মানে 4/3। ওকে, তাহলে এই হচ্ছে আমার প্রশ্ন, এইখান থেকে আমার উত্তর বেরোবে। আচ্ছা, কি বার করতে দিয়েছে আমাদের দুটোরই? কি বার করতে দিয়েছে? ভূমির দৈর্ঘ্যের অনুপাত, মানে দুটোরই বেস বার করতে দিয়েছে। তাহলে দুটো বি লিখে দিয়েছি, তার মানে একটা B1 লিখে দিই, একটা B2 লিখে দিই, সুবিধা হবে। অথবা একটা ছোট হাতের বি লিখে দিই আর একটা বড় হাতের বি লিখে দিই, তাও হবে। মানে দুটো আলাদা ত্রিভুজ, সেটা তো আমায় বোঝাতে হবে। একটা ত্রিভুজের এই একটা ত্রিভুজ, আর ধরো এই একটা ত্রিভুজ, এই ত্রিভুজটার নাম দিয়েছি ছোট হাতের বি, এইটা বড় আছে তো এইটার নাম দিয়েছি ছোট হাতের বি, আর এটা বড় আছে এটার নাম দিয়েছি বড় হাতের বি। দুটো আলাদা ত্রিভুজ, দুটো বেস জানতে চেয়েছে, এটা এটা জানতে চেয়েছে, নো প্রবলেম। হাফ হাফ কেটে দাও। আর এখান দিয়ে কিছু কাটাকাটি কিছু তো যাচ্ছে না, তাহলে এখান থেকে ছোট হাতের বি বাই বড় হাতের বি, আর এই 3-এর সাথে এই 3 গুণ, এই 4-এর সাথে এই 4 গুণ, তাহলে কি দাঁড়ালো বলো? 16:9। তাহলে বি বাই বি মানে 16:9, তো 16:9 আনসার হবে। দেখো না কোথায় আছে, অপশন সিতে আছে 16:9। দুটি ত্রিভুজের ভূমি দৈর্ঘ্যের অনুপাত বলেছে 16:9, একদম চোখে দেখে আনসার করা যাবে। আমি অনেক কথা বলে ফেলছি, কিন্তু এত কথা বলার কোনো জায়গাই নেই, তোমরা দেখবে আনসার করো। চলো পরবর্তী ম্যাথে আসছি। দুটি নল দিয়ে একটি চৌবাচ্চা 20 মিনিট আর 25 মিনিটে খালি হয়। দুটি নল একসাথে আছে, একটা এ নল ধরলাম, একটা বি নল ধরলাম। একটা 20 মিনিট আর জলও পূর্ণ হয়, আর একটা 25 মিনিট, মানে দুটো নল, একটা 20 মিনিটে পূর্ণ করে, একটা 25 মিনিটে পূর্ণ করে। তাহলে টোটাল চৌবাচ্চার ধরে নিলাম জল ধারণ ক্ষমতা 100 লিটার। তাহলে এ নল 20 মিনিটে পূর্ণ করে, মানে এক এক মিনিটে 5 লিটার করে পূর্ণ করে। বি নল 25 মিনিটে পূর্ণ করে, মানে এক এক মিনিটে 4 লিটার করে পূর্ণ করে। তাহলে মোট এক এক মিনিটে দুটো নল মিলে 9 লিটার করে পূর্ণ করে। আর তাদের বলেছে যে দুটি নলই একসাথে চলেছে, খুলে দেওয়ার পর 10 মিনিট পর দ্বিতীয় নলটাকে বন্ধ করেছে। তাহলে 10 মিনিট ধরে তো এরা চলেছে, 10 মিনিট ধরে 9×10 90 লিটার এদের ভরা হয়ে গেছে। বাকি রয়েছে আর 10 লিটার, 100 লিটারের মধ্যে 90 ভরা হয়ে গেল, আর বাকি রইল 10 লিটার। এইবার 10 লিটার যখন বাকি আছে, তখন নাকি দ্বিতীয় নলটাকে বন্ধ করে দিয়েছে, মানে এই নলটাকে বন্ধ করে দিয়েছে যে 4 করে ভরছিল। তাহলে এখন এ নলটা তো চলছে যে 5 করে ভরছিল। তাহলে এক এক মিনিটে যদি 5 করে ভরে, তাহলে 10 ভরতে আর 2 মিনিট আরও বেশি লাগবে। তাহলে আগে লেগেছিল 10 মিনিট, পরে লাগবে আরও 2 মিনিট, মোট 12 মিনিটের মধ্যে পুরোটা ভরা হয়ে যাবে। অপশানে তো কোথাও 12 মিনিট দেখতে পাচ্ছি না। তাহলে অপশানে যদি কোথাও 12 মিনিট না থাকে, আর যদি তোমরা এরকম একটা প্রশ্ন যদি অ্যাটেন্ড করো, সেম প্রশ্ন, আর যদি তোমাদের উত্তর 12 বেরোয়, তাহলে 12-র নিয়ারেস্ট যেটা আনসার সেটা করবে। যেমন 10ও হতে পারে নিয়ারেস্ট, 14ও হতে পারে নিয়ারেস্ট, তাহলে তোমরা 14 করবে। কেন করবে? কারণ তোমরা জানো প্রশ্নটা ভুল আছে, এবং তোমরা এটাও জানো যে 10 মিনিটে ট্যাঙ্কটা ভর্তি হবে না, অন্ততপক্ষে 10 মিনিটের একটু বেশিই লাগবে। সেটা 12 লাগছে আমরা দেখে নিয়েছি, কিন্তু এখানে নেই যেহেতু, তাহলে 14 করে আসবে। প্রশ্নে দেখবে অটোমেটিক দিয়ে দেবে 1 নম্বর, বলবে এই প্রশ্নটা ভুল ছিল, যারা যারা অ্যাটেম্প্ট করেছো তারা তারা নাম্বার পাবে। কিন্তু তুমি যখন অ্যাটেম্প্ট করছোই, তাহলে সঠিকটার কাছাকাছি অ্যাটেম্প্ট করো, তাহলে আরও বেশি অথেন্টিক হবে। আশা করছি বোঝাতে পেরেছি। 44 নম্বর ম্যাথে আসছি।
44 নম্বর ম্যাথ বলছে অফসেট টেস্ট করেছি 2000 টাকা। 44 নম্বর ম্যাথ বলছে অমিত তার মোবাইলটি সুমিতকে 5% লাভে বিক্রি করেছে। আচ্ছা, অমিত অমিত তার মোবাইলটি সুমিতকে 5% লাভে বিক্রি করেছে। তার মানে অমিত তার মোবাইলটি সুমিতকে 5% লাভে বিক্রি করেছে। আচ্ছা, অমিত যদি 100 টাকায় কেনে একটা মোবাইল, তাহলে অমিতের কাছ থেকে সুমিত কিনেছে 105 টাকা দিয়ে, বলো। এইটুকুনি বুঝেছো প্রত্যেকে? হ্যাঁ। এবং সুমিত ওই মোবাইলটি সৌরভকে, আচ্ছা আমাকে বিক্রি করলো নাকি, যাই হোক, সুমিত ওই মোবাইলটি সৌরভকে, তাহলে সৌরভকে 10% লাভে বিক্রি করেছে। 10% লাভে বিক্রি করেছে, মানে এ আবার একে 10% লাভে বিক্রি করেছে। 105-এর 10% কত হয়? 10 টাকা। 10 টাকা 50 পয়সা। 10 টাকা 50 পয়সা। তাহলে 105-এর সাথে যদি 10 টাকা 50 পয়সা যোগ করি, তাহলে হবে 115 টাকা 50 পয়সা। তার মানে সৌরভ সুমিতের থেকে 15 টাকা 50 পয়সা দিয়ে কিনেছে। বলো, এই পর্যন্ত বুঝেছো? আমি জানো এই ম্যাথটা যদি আমাকে দিত, মানে আমি স্যার যদি অফসেট পরীক্ষা টেস্ট করেছি। হ্যাঁ, অপশন টেস্ট করেছো তো বেস্ট, বেস্ট প্রসেস করেছো, কোনো অসুবিধা নেই। কিন্তু আমি হলে অপশন টেস্ট অন্তত এই ম্যাথটার জন্য করতাম না। আমি হলে কি করতাম শোনো, যদি আমি এই পরীক্ষাটা দিতে যাই তাহলে আমি কি করব, আমি এই 5% যখনই দেখেছি তখনই বুঝে নিয়েছি যে ফ্র্যাকশানে আসবে পরেরটা, মানে এই ভগ্নাংশে আসবে, পয়েন্ট আসবে। আমি তখন এই 100-র পরিবর্তে সঙ্গে সঙ্গে 200 ধরবো। অমিত 200 টাকায় কিনেছে, অমিত 5% লাভে বিক্রি করেছে, মানে অমিত 210 টাকায় বিক্রি করেছে। আর সুমিতকে, সুমিত আবার সেটাকে 10% লাভে বিক্রি করেছে, মানে 210-এর 10% মানে 21 টাকা, মানে 231 টাকায় বিক্রি করেছে। 200 ধরেছে এই কারণে, কোনো দেখো পয়েন্ট বা ফ্র্যাকশন আসে, এইটাই কিন্তু এটা। 200টা দেখো অর্ধেক 100, 210-এর অর্ধেক হচ্ছে 105, 231-এর অর্ধেক হচ্ছে 115 টাকা 50 পয়সা। সবটাই কিন্তু অর্ধেক, কিন্তু এই ফ্র্যাকশনটা অ্যাভয়েড করার জন্য আমি 200 ধরে নিতাম, রানিংয়ে 200 ধরে নিতাম। তাহলে এই যে সৌরভ কিনেছে 231 টাকা দিয়ে, এটাই বলছে যদি সৌরভের ক্রয় মূল্য 2310 টাকা, মানে 231 টাকাটাই বইতে বলছে 2310 টাকা। দেখো তো, 231-এর সাথে 10 গুণ করলেই 2310 হয়। তাহলে জানতে চেয়েছে তবে অমিত মোবাইলটি, মানে অমিত কত টাকা দিয়ে কিনেছিল, অমিত তাহলে 200 টাকা দিয়ে কিনেছিল, তাহলে 200-র সাথে 10 গুণ করলে কত হবে বলো? 2000 টাকা। কিন্তু 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 2000 তো অপশান নেই, 2000 অপশানে আছে, তাহলে আমরা অটোমেটিক্যালি এখান থেকে আনসারটা পেয়ে যাব। কিন্তু যদি আমি 100 ধরে করতাম তাহলেও আমার উত্তর কি হতো না? হ্যাঁ হতো। দেখো, এই 115 টাকা 50 পয়সা মানে এই বইতে বলেছে 2310 টাকা। তাহলে 115 টাকা 50 পয়সা মানে যদি 2310 টাকা হয়, 115 টাকাকে যদি 50 পয়সাকে যদি 2 দিয়ে গুণ করতাম তাহলে 231 টাকা হতো। তার মানে আমাকে সেইভাবে এটা ক্যালকুলেশন করতে হবে। দেখো, 115 টাকা 50 পয়সা, আর আমাকে বার করতে হবে 100 মানে কত। তাহলে দেখো, এটাকে যদি 2 দিয়ে গুণ করি, 2 আর একটা শূন্য, 20, 20 দিয়ে 100-কে গুণ করলে 2000, সেই 100 মানে 2000-এ উত্তর বেরোবে। কিন্তু আমি 100 ধরে করতাম না, এই ম্যাথটার ক্ষেত্রে আমি 200 ধরি। তাহলে এর পরের ম্যাথ বলেছে 75%-এর 220। 75% মানে 75/100, এর আবার 220 জানতে চেয়েছে। একটা শূন্য একটা শূন্য কাটো, 2 দিয়ে কাটলে 5, 2 দিয়ে কাটলে 11, 5 দিয়ে একে কাটলে হচ্ছে 15, 15 ইন্টু 11, 15 10-এ 150, আর 11 মানে 5, 15 একে 15 মানে 165। 165 অপশান ডি।